সো আজকে হচ্ছে আমরা পরিবেশ রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার যে তত্ত্বগুলো থাকে, অ্যাসিড ক্ষারের তত্ত্ব মূলত হচ্ছে তিন রকম। একটা হচ্ছে আমরা জানি অ্যাসিড ক্ষার তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা হবে, অ্যাসিড ক্ষার তত্ত্ব। ওকে, একটা হচ্ছে আরহেনিয়াস, একটা হচ্ছে কি আরহেনিয়াস, একটা হচ্ছে ব্রনস্টেড, আর একটা হচ্ছে কি লুইস। তাহলে এই তিনটা যে মতবাদ আছে, এই তিনটা মতবাদকে হচ্ছে আমরা একসাথে আলোচনা করব এবং এখানে তিনটা মতবাদ থেকে কি কি কোয়েশ্চেন আসে থাকে আমাদের ইউনিভার্সিটিতে, সো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সো আরহেনিয়াস মতবাদ যদি তুমি বলো, তাহলে আরহেনিয়াস মতবাদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলীয় দ্রবণের উপস্থিতি। কিসের উপস্থিতি? জলীয় দ্রবণের উপস্থিতি। কার উপস্থিতি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে জলীয় দ্রবণের উপস্থিতি। আচ্ছা, ব্রনস্টেড যদি বলো, ব্রনস্টেডকে বলা হয় প্রোটনীয় মতবাদ। কিসের মতবাদ? প্রোটনীয় মতবাদ। কিসের মতবাদ? প্রোটনীয় মতবাদ। আচ্ছা, লুইসের ই আছে, তা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। সেটা হচ্ছে কি? ইলেকট্রনীয় মতবাদ। ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে আমরা খুব সিম্পল ওয়েতে দেখাবো যে তুমি কিভাবে চিনতে পারো যে আরহেনিয়াস কোনটা, কিভাবে চিনতে পারো ব্রনস্টেড কোনটা, কিভাবে চিনতে পারো লুইস কোনটা। সো আমরা যদি যাই, তাহলে আরহেনিয়াস জানার জন্য হচ্ছে জলীয় দ্রবণ লাগবে, ব্রনস্টেড জানার জন্য হচ্ছে আমাদের কি লাগবে? প্রোটন লাগবে, এবং লুইস জানার জন্য হচ্ছে আমাদের ইলেকট্রন লাগবে। কি লাগবে ভাইয়া? ইলেকট্রন লাগবে। তাহলে আরহেনিয়াস যদি বলো, আরহেনিয়াস মতবাদ যদি আমি সংক্ষেপে আলোচনা করব, আরহেনিয়াস মতবাদ অনুসারে, আরহেনিয়াস মতবাদ অনুসারে যারা জলীয় দ্রবণে যারা H+ দিবে, জলীয় দ্রবণে কি দিবে ভাইয়া? জলীয় দ্রবণে H+ দিলে কি বলবো? অ্যাসিড বলবো। কি বলবো ভাইয়া? অ্যাসিড বলবো। আর যদি জলীয় দ্রবণে OH- দেই তাদেরকে, তাহলে তাদেরকে বলবো কি? ক্ষার। তাদেরকে বলবো কি? ক্ষার। তাহলে আরহেনিয়াস মতবাদ অনুসারে হচ্ছে এটা। ব্রনস্টেড মতবাদ অনুসারে যদি বলি, ব্রনস্টেড মতবাদ অনুসারে, তাহলে ব্রনস্টেড মতবাদ অনুসারে যারা প্রোটন দাতা, যারা এটা জলীয় দ্রবণ হোক, যে কোনো দ্রবণে হোক, সেটা হচ্ছে প্রোটন দাতা যারা, তাদেরকে বলা হবে অ্যাসিড। প্রোটন দাতা, তাদেরকে বলা হবে, প্রোটন দাতা মানে হচ্ছে H+ দাতা, সহজে বললে H+ দাতা। তাহলে তারা হবে কি? অ্যাসিড। ক্লিয়ার? আর যারা হচ্ছে প্রোটন গ্রহীতা, যারা হচ্ছে প্রোটন গ্রহীতা মানে H+ গ্রহীতা, তাদেরকে বলা হবে কি? ক্ষার। তাদেরকে বলা হবে কি? ক্ষার। ক্লিয়ার? আচ্ছা, কয়টা প্রোটন? এখন কোয়েশ্চেনটা আসে যে ভাইয়া কয়টা প্রোটন দিলে আমি তাকে ব্রনস্টেড অ্যাসিড বলবো? একটা প্রোটন। কয়টা প্রোটন গ্রহণ করলে ভাইয়া আমরা তাকে ক্ষার বলবো? তাহলে মনে রাখবো, ব্রনস্টেডের পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা প্রোটনের পার্থক্য। একটা প্রোটন দান করবে, না হয় একটা প্রোটন কি করবে? গ্রহণ করবে। তাহলে যদি লুইস মতবাদ অনুসারে আসি, কোন মতবাদ অনুসারে ভাইয়া? লুইস মতবাদ অনুসারে, তাহলে ইলেকট্রন দাতা যারা, তাদেরকে বলা হবে কি? অ্যাসিড। ইলেকট্রন দাতা যারা, তাদেরকে বলা হবে অ্যাসিড। আর যারা ইলেকট্রন দাতা, তাদেরকে বলা হবে ক্ষার। এক্সট্রিমলি সরি। আর যারা ইলেকট্রন গ্রহীতা হবে, তাদেরকে বলা হবে কি? অ্যাসিড। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন দাতা বললে আমরা ই দ্বারা বুঝবো কি? ইলেকট্রন। ইলেকট্রন দাতা বললে আমরা বলবো কি? তাদেরকে বলা হবে ক্ষার। আর যারা ইলেকট্রন গ্রহীতা হবে, তাদেরকে বলা হবে কি? অ্যাসিড। ওকে? আচ্ছা, সো যে বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখব সেটা হচ্ছে ব্রনস্টেড আর লুইস থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আসে এবং এই বিষয়টাকে হচ্ছে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব। দেখো, ব্রনস্টেডের মতবাদ অনুসারে, ব্রনস্টেড অনুসারে আমরা জানি H+ দিলে অ্যাসিড হবে, H+ দিলে কি হবে? H+ দিলে অ্যাসিড। H+ দিলে কি হবে? অ্যাসিড হবে। আর H+ গ্রহণ করলে কি হবে? H+ গ্রহণ করলে হবে কি? আমাদের ক্ষার হবে। তাহলে চিন্তা করো, যদি আমি HCl নিই, HClকে যদি আমি ভাঙি, তাহলে কি পাচ্ছি? H+ পাচ্ছি আর হচ্ছে Cl- পাচ্ছি। যেহেতু HCl H+ দান করলো, তাই HClকে বলা হবে ব্রনস্টেডের অ্যাসিড। আর এই Cl- কে দেখো, Cl- কি করতে পারবে? যেহেতু সে মাইনাস, তার মানে সে প্রোটন গ্রহণ করতে পারবে। তাহলে ব্রনস্টেডের মতবাদ অনুসারে, তাহলে Cl- যদি প্রোটন গ্রহণ করে, তাহলে HCl এ পরিণত হবে। তাহলে এটাকে বলা হবে ক্ষার। এটাকে বলা হবে কি? ক্ষার। তবে HCl- কার থেকে তৈরি হয়েছে? HCl থেকে তৈরি হয়েছে, অ্যাসিড থেকে তৈরি হয়েছে। দ্যাটস হোয়াই এটাকে বলা হবে কি? অনুবন্ধী ক্ষার।
কি ক্ষার বলা হবে? অনুবন্ধী ক্ষার। তাহলে নর্মালি একটা কনসেপ্ট এখানে দেখো, নতুন একটা কনসেপ্ট আসতেছে যেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার কাকে বলে। তাহলে অনুবন্ধী ক্ষারের যে জন্মটা হবে সেটা হবে কোত্থেকে? অ্যাসিড হবে। যদি বলতাম অনুবন্ধী অ্যাসিড তাহলে তুমি বলতা তার জন্ম হতো কোত্থেকে? ক্ষার থেকে। তাহলে যাটা অনুবন্ধী বলা হবে তার জন্ম হবে তার বিপরীত থেকে। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? আচ্ছা, আমরা আর একটু ডিটেলসে দেখি আমরা কি বলতে পারি। NH3 কি করে? H+ গ্রহণ করার ফলে সে তৈরি হয় NH4+। কি তৈরি হয়? NH4+ তৈরি হয়। তাহলে NH3 আমাদের H+ গ্রহণ করলো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ক্ষার। এবং এই যে NH4+ তার অবস্থা যদি আমরা দেখি, NH4+ পরবর্তীতে একটা H+ ছেড়ে দিতে পারে। আমরা যদি সহজে লিখি তাহলে আবার তৈরি করতে পারে NH3+ হচ্ছে H+। তাহলে NH4+ যেহেতু আমার প্রোটন ছেড়ে দিচ্ছে সেই হিসেবে সে কি হবে? অ্যাসিড। কিন্তু NH4+ তো আর একা হয় নাই, NH4+ কোত্থেকে তৈরি হয়েছে? ক্ষার থেকে তৈরি হয়েছে। তাহলে তার ধর্ম হচ্ছে H+ ত্যাগ করা, তাহলে সেই হিসেবে সে কি হবে? অ্যাসিড। কিন্তু কার থেকে তৈরি হয়েছে? বলতো ক্ষার থেকে তৈরি হয়েছে, তাই বলা হবে তাকে অনুবন্ধী। অনুবন্ধী শব্দের মানে হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে এই অ্যাসিডটা স্বাধীন ছিল না, এই অ্যাসিডটা তার থেকে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই এই অ্যাসিডটাকে বলা হবে তার অনুবন্ধী অ্যাসিড। তাহলে ক্ষারের অনুবন্ধী আমরা কি পাবো? ক্ষারের থেকে আমরা অনুবন্ধী অ্যাসিড পাবো। আর যদি অ্যাসিড দেওয়া থাকে তাহলে তার থেকে অনুবন্ধী ক্ষার পাবো। তাহলে এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া যে এই NH3 আর NH4+ এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, NH3 একটা H+ গ্রহণ করতেছে, দ্যাটস হচ্ছে NH4+ তৈরি হচ্ছে। আবার NH4+ কে আমরা অ্যাসিড বলতেছি কারণ NH4+ একটা H ত্যাগ করতেছে। তার মানে দুইটার মধ্যে আলটিমেট ডিফারেন্স হচ্ছে কয়টা H+ এর? একটা H+ এর। আরো সহজে বলি, যদি তুমি অনুবন্ধী চিনতে চাও তাহলে হচ্ছে একটা H+ এর পার্থক্য রাখো। তাহলে আমরা এখানে খুব নর্মালি ট্রিক্স শিখাবো তোমাকে। দেখো, ট্রিক্সটা হচ্ছে কি H+ বেশি থাকলে বা H বেশি থাকলে সেটি কি হবে? অ্যাসিড হবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তোমাকে বলা হচ্ছে HCl আর Cl-। এখন দুইটার মধ্যে বলা হচ্ছে যে কোনটা অ্যাসিড হবে। তাহলে এই দুইটার মধ্যে চিন্তা করো, এইটার মধ্যে হচ্ছে H বেশি, তার মানে এটা কি হবে? অ্যাসিড হবে। এবং তার সাথে সম্পর্কযুক্ত অন্য যেটা হবে সেটা কি হবে? ক্ষার হবে। তাহলে ক্লিয়ার? তাহলে H যদি বেশি থাকে তাহলে সেটি হবে কি? অ্যাসিড। H যদি কম থাকে তাহলে সেটি কি হবে? H কম থাকলে কি হবে? ক্ষার। H কম থাকলে ক্ষার। ক্লিয়ার? এবং দুজনের যে সম্পর্কটা, এই অ্যাসিড ক্ষারের যে সম্পর্কটা, এটাকে বলা হবে অনুবন্ধী। এটাকে বলা হবে কি? অনুবন্ধী। কথাটা ক্লিয়ার? আচ্ছা, দেখো, তোমাকে বলা হচ্ছে HSO4 বা H2SO4 এটার অনুবন্ধী কি? তাহলে এটার অনুবন্ধী হচ্ছে একটা H আমি ছেড়ে দিই, তাহলে HSO4- তৈরি হবে। তাহলে এই দুইটার মধ্যে H অ্যাসিড কোনটাতে বেশি? এটাতে, তার মানে এটা অ্যাসিড এবং এটা কি হবে? ক্ষার। কথা ক্লিয়ার? যেহেতু এটার তুলনায় এটাতে একটা বেশি, তাই এটা অ্যাসিড। তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি হবে? এটার সাথে এটা সম্পর্ক হবে অনুবন্ধী। তাহলে এটার সাথে সম্পর্ক কি হবে? অনুবন্ধী। তাহলে অনুবন্ধী চেনার উপায় হচ্ছে একটা H+ এর পার্থক্য তুমি যদি দেখো তাহলে অনুবন্ধী সম্পর্ক বের করে নিতে পারো। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে HSO4- এটার অনুবন্ধী কি? HSO4- এটার অনুবন্ধী কি? তাহলে এখান থেকে একটা H কমায় দাও, তাহলে কমায় দিলে কি হবে? SO4 2-, তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি? তাহলে এটা হচ্ছে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হবে কি? অনুবন্ধী। এটাকে বলা হবে কি? অনুবন্ধী। আচ্ছা, তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো একটা H বাড়াতেও পারি। হ্যাঁ, বাড়াও, সমস্যা নাই। তাহলে কি হবে? H2SO4। তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি? এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে অনুবন্ধী। এটার সাথে এটা সম্পর্ক কি? অনুবন্ধী। কথাটা ক্লিয়ার? তাহলে যদি H এর একটা H এর পার্থক্য থাকে তাহলে সেটাকে বলা হবে কি? অনুবন্ধী সম্পর্ক। কথাটা ক্লিয়ার? তাহলে সেই সম্পর্কটাকে বলা হবে কি? অনুবন্ধী সম্পর্ক। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে যদি ক্ষার বলে তাহলে H কম থাকবে। এখন তোমাকে বলা হচ্ছে ধরো HSO4- এর অনুবন্ধী ক্ষার কোনটা? কি বলা হচ্ছে? অনুবন্ধী ক্ষার
কোনটি? তাহলে ক্ষার বললে কি হবে? ক্ষার বললে একটা এইচ কম হবে, তার মানে HSO4 মাইনাস এটার অনুবন্ধী ক্ষার হবে। একটা এইচ কমায় দাও, তাহলে একটা মাইনাস বাড়বে, আগে তো একটা মাইনাস ছিল, নতুন একটা মাইনাস অ্যাড হলো, তার মানে সে কি হবে? SO4 2 মাইনাস, তাহলে তার অনুবন্ধী হবে SO4 2 মাইনাস। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বলা হচ্ছে, সাপোজ তোমাকে বলা হচ্ছে H3PO4 এর অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী ক্ষার কোনটি? তাহলে ক্ষার যদি হতে চাই তাহলে এইচ একটা কম থাকতে হবে, তার মানে H3PO4 থেকে একটা এইচ বাদ দিয়ে দাও, তাহলে যদি বাদ দাও তাহলে কি হবে? H2PO4 একটা মাইনাস তৈরি হবে। তাহলে H3PO4 এর অনুবন্ধী ক্ষার হচ্ছে কোনটা? এটাকে বলা হবে অনুবন্ধী ক্ষার। এটাকে বলা হবে কি? অনুবন্ধী ক্ষার। তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারতেছো যে কোনটা কার অনুবন্ধী হতে পারে। আচ্ছা, তাহলে যদি এখন আমরা ক্ষার দিয়ে কোয়েশ্চেন আসি, যদি তোমাকে বলা হয় NH3 এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? অনুবন্ধী অ্যাসিড কোনটা? তাহলে অ্যাসিড আমরা বলছি কি? অ্যাসিডে আমরা বলছি এইচ বেশি থাকে, তাহলে NH3-তে এইচ আছে 3টা, আমি যদি এইচ আর একটা বাড়ায় নিই তাহলে NH4+ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? অ্যাসিড হবে। তাহলে কোন ধরনের অ্যাসিড হবে? সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড হবে। তাহলে খুব সহজে তুমি বলতে পারো যে অনুবন্ধী কীভাবে বানাতে পারো। আরও এক্সাম্পল নাও না, সমস্যা নাই তো। সো আমরা হচ্ছে ধরো তোমাকে বলা হচ্ছে HCU3- এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? তাহলে অ্যাসিড বললে আমরা কি জানি বলো তো? অ্যাসিড বললে আমরা জানি যে একটা এইচ বেশি হবে, তার মানে HCU3- এর থেকে একটা এইচ যদি বেশি লেখো তাহলে তৈরি হবে H2CO3। কি তৈরি হবে? H2CO3। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। তাহলে কোন ধরনের অ্যাসিড হবে? সেটা হচ্ছে অনুবন্ধী হবে। আমি কথাটা বুঝাইতে পারলাম? তাহলে খুব সিম্পল ওয়েতে তুমি বুঝে গেলা যে কোনটা অনুবন্ধী হতে পারে। তাহলে অনুবন্ধী হওয়ার জন্য একটা এইচ এর ডিফারেন্স থাকতে হবে। এইচ যদি বেশি থাকে তাহলে কি হবে? অ্যাসিড হবে। এইচ যদি কম থাকে তাহলে সে কি হবে? ক্ষার হবে। সিম্পল। আচ্ছা, তাহলে এখন আসো আরেকটা পয়েন্ট, আমরা এটা একটা পয়েন্ট, আরেকটা সেকেন্ড পয়েন্ট আমরা বলবো। সেকেন্ড যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে কি? প্লাস থাকলে অ্যাসিড, মাইনাস থাকলে ক্ষার। আরও সহজ হয়ে গেল। হাই এত সহজ হয়ে গেল কেন? তো এখন দেখো আরও সহজ হয়ে গেল। প্লাস থাকলে কি হবে? অ্যাসিড হবে, মাইনাস থাকলে কি হবে? ক্ষার। যেরকম হচ্ছে CO3 2- কথা বলা হচ্ছে, তাহলে মাইনাস আছে, দ্যাট মিনস এটা কি? ক্ষার। তোমাকে বলা হচ্ছে NH4+, এটা কি? এটা বলো তো, যেহেতু প্লাস আছে তার মানে এটা কি? অ্যাসিড। তার মানে প্লাস থাকলে অ্যাসিড, মাইনাস থাকলে কি? ক্ষার। ভেরি গুড, আমাদের হয়ে গেল। আচ্ছা, থার্ড পয়েন্টে আমরা আসি। এটা ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্টে আসি। মাইনাস এবং এইচ থাকলে তাহলে সে হবে উভধর্মী। সে কি হবে? উভধর্মী হবে। দারুণ একটা বিষয় শিখে নিলাম। মাইনাস এবং এইচ যদি থাকে তাহলে সে তাকে বলা হবে কি? উভধর্মী। যেরকম HCU3- মাইনাসের জন্য সে কি? ক্ষার। আবার এইচ আছে, এইচ ত্যাগ করতে পারে, তার মানে সে এটার জন্য কি হবে? অ্যাসিড হবে। তার মানে সে কি ধর্মী হবে? উভধর্মী হবে। হাই আমরা এটাও জেনে গেলাম। তাহলে যদি তোমাকে বলা হয় যে ধরো H2PO4- এটা কি? তাহলে তুমি বলবা কি? এটা উভধর্মী। মাইনাস থাকার কারণে সে কি? ক্ষার, এবং এইচ থাকার কারণে সে কি? অ্যাসিড। তাহলে দুইটাই তুমি জেনে গেলা। এখন যদি তোমাকে বলা হয় কি? ধরো তোমাকে বলা হচ্ছে H3PO4 ভাইয়া এটা কি উভধর্মী হবে? না ভাইয়া, এখানে কোনো মাইনাস আছে? না, নাই, এখানে শুধুমাত্র এইচ আছে, তার মানে এটা শুধুমাত্র কি হবে? অ্যাসিড হবে। শুধুমাত্র কি হবে? অ্যাসিড হবে। তাহলে খুব সিম্পল, আমরা অনুবন্ধী জেনে গেলাম যে কিভাবে অনুবন্ধী তোমাকে বের করে নিয়ে আসতে হয়। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে আমরা ব্রোঞ্জ স্টেট দিয়ে দেখে নিলাম যে ব্রোঞ্জ স্টেট থেকে আমরা কি পেতে পারি। আচ্ছা, তাহলে এখন আসো আমরা যে টপিকটাতে যাব, আমরা এটার সবগুলো কোয়েশ্চেন একসাথে করব। তাহলে লুইসের টপিকে আসি। লুইস বলছে ইলেকট্রন দাতা যারা তারা হচ্ছে কি? ক্ষার। ইলেকট্রন দাতা হলে কি হবে? ক্ষার হবে। আর ইলেকট্রন গ্রহীতা যদি হয় তাহলে তারা কি হবে? অ্যাসিড হবে। তাহলে ভাইয়া ইলেকট্রন দাতা কারা হতে পারে? ইলেকট্রন দাতা গ্রুপ কারা হতে পারে? তাহলে ইলেকট্রন দাতা গ্রুপ এক হতে পারে যাদের মুক্ত জোড় আছে, আর না হয় যাদের মাইনাস আছে। ইলেকট্রন দাতা হতে পারে কি? কয় জোড়া ইলেকট্রন দিবে? এটাকে আমরা মনে রাখবো, এক জোড়া ইলেকট্রন দিবে। কয় জোড়া দিবে ভাইয়া? এক জোড়া ইলেকট্রন। আগেরটাতে ব্রোঞ্জের পার্থক্য ছিল একটা প্রোটনের পার্থক্য, লুইসের পার্থক্য হবে এক জোড়া ইলেকট্রনের পার্থক্য। সো আমরা লুইসের কথা যদি বলি, এক জোড়া ইলেকট্রন কেউ যদি দিতে পারে তাকে বলা হবে ক্ষার। যদি এক জোড়া ইলেকট্রন কেউ নিতে পারে তাহলে সেটাকে বলা হবে কি? অ্যাসিড।
তাহলে ইলেকট্রন দাতা গ্রুপ কারা কারা হতে পারে, সেটা হচ্ছে যাদের মুক্ত জোর আছে অথবা হচ্ছে মাইনাস আছে, তারা ইলেকট্রন দাতা গ্রুপ হবে। দারুণ একটা উদাহরণ আমরা দেখি। তাহলে ধরো আমাদের কাছে দেওয়া আছে NH3, কি দেওয়া আছে ভাইয়া? NH3। গণনা করে দেখো NH3 তে এক জোড়া মুক্ত জোর আছে, তার মানে এটা ইলেকট্রন দাতা। আর ইলেকট্রন দাতা মানে সে কি হবে? লুইস মতবাদ অনুসারে সে কি হবে? ক্ষার হবে। খুবই সিম্পল, এত সহজ আমরা কেন জানবো? আমরা আরেকটু টাফের দিকে যাই। ধরো তোমাকে বলা হচ্ছে PCl3, কি বলা হচ্ছে? PCl3। ভাইয়া এটাতে মুক্ত জোর আছে কিনা? হ্যাঁ, তুমি বললা যে ভাইয়া এটা মুক্ত জোর আছে, তার মানে মুক্ত জোর থাকা মানে হচ্ছে ইলেকট্রন দাতা যদি হয় তাহলে সে কি হবে? লুইস মতবাদ অনুসারে ক্ষার হবে। ওয়াও, যা দারুণ। আমরা হচ্ছে শিখে নিলাম যে কিভাবে ইলেকট্রন দাতাগুলা লুইস মতবাদ অনুসারে ক্ষার হয়। এখন হচ্ছে অ্যাসিডের কথা বলি ভাইয়া। অ্যাসিড কি বলবে? অ্যাসিড বলবে তুমি আমাকে ইলেকট্রন দাও, আমি তোমাকে অ্যাসিড দেব। তুমি আমাকে ইলেকট্রন দাও, আমি তাহলে ক্যারেক্টার কি দেখাবো? অ্যাসিড দেখাবো। তাহলে দেখো অ্যাসিড কারা হতে পারে? ইলেকট্রন গ্রহীতা গ্রুপ কারা হতে পারে? ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হতে পারে যাদের অষ্টক অপূর্ণ, যাদের কি অপূর্ণ বলো তো ভাইয়া? অষ্টক অপূর্ণ থাকে। নাম্বার টু কারা হতে পারে? যাদের হচ্ছে ডি ব্লক ফাঁকা থাকে, যাদের হচ্ছে ডি ব্লক ফাঁকা। তাহলে দুইটা কন্ডিশনে ইলেকট্রন গ্রহীত হতে পারে। এক, যাদের অষ্টক অপূর্ণ আছে, যাদের হচ্ছে ডি ব্লক ফাঁকা আছে। তাহলে ভাইয়া উদাহরণ চাই, উদাহরণ দেখলে আমাদের হচ্ছে আমরা ঝটপট করে ফেলতে পারি। ভাইয়া আমি নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। চিন্তা করে দেখো অ্যালুমিনিয়ামের বাইরে শেল ইলেকট্রন হচ্ছে 3টা। কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে ভাইয়া? 3টা। তার মানে 3 কত হলো? 6। তার মানে হচ্ছে কি <8, মানে 8-এর চেয়ে কম। তাহলে ভাইয়া 8 কি পূর্ণ হয়েছে? অষ্টক কি পূর্ণ হয়েছে? না ভাইয়া, 8 পূর্ণ হয় নাই, তার মানে অষ্টক অপূর্ণ। আরে দারুণ তো, অষ্টক অপূর্ণ যদি হয় তাহলে অষ্টক অপূর্ণ হলে সে কি হবে? অ্যাসিড হবে। তাহলে সে কি হবে ভাইয়া? অ্যাসিড হবে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া BF3 কি হবে? বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপে। 13 নম্বর গ্রুপের বাইরে ছিল ইলেকট্রন কয়টা? 3টা। শেয়ার করছে কয়টা? 3টা। তার মানে 3 3 6 <8। দ্যাট মিনস সেও আমার অষ্টক অপূর্ণ যৌগ, তার মানে হচ্ছে কি সে অ্যাসিড হবে। আচ্ছা ভাইয়া আরেকটা উদাহরণ দেখান তো, যাদের ডি ব্লক আছে তারা কি হতে পারে? যেরকম হচ্ছে SO3 তে ভাইয়া দেখো সালফারের ক্ষেত্রে আমরা জানি সালফারের ক্ষেত্রে কি হবে বলো তো? 3S2 3P কত হবে? 3P4 হবে। 3D কিন্তু পুরাটাই খালি। তাহলে ভাইয়া SO3 কি আমার ওই ডি ব্লক খালি আছে কিনা? সো বলতে পারো যে হ্যাঁ ডি ব্লক খালি আছে, তার মানে সে ইলেকট্রন নিতে পারে। তাহলে ভাইয়া সে কি হতে পারে? ইলেকট্রন যদি নিতে পারে তাহলে সে অ্যাসিড হতে পারে। যদি তোমাকে বলা হয় ভাইয়া FeCl3 ক্ষেত্রে দেখো 3D6 হচ্ছে 4S2 হচ্ছে, তাহলে ভাইয়া দেখো ডি ব্লক অপূর্ণ আছে, তার মানে সেও কি হবে? লুইস অ্যাসিড হবে। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা জেনে নিলাম ব্রনস্টেড অ্যাসিড। ব্রনস্টেড জানার জন্য হচ্ছে প্রোটনের পার্থক্য, H+ এর পার্থক্য দেখতে হবে। আর লুইস জানার জন্য হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে নাকি ইলেকট্রন দিবে। যারা ইলেকট্রন দিবে তারা ক্ষার, যারা ইলেকট্রন নিবে তারা হচ্ছে কি? অ্যাসিড। তাহলে আমরা এটা জেনে নিলাম। সো এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাব। সো কোয়েশ্চেনে কি দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা দেখব এবং ভার্সিটি কোয়েশ্চেন অবভিয়াসলি আমরা সলভ করব। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমরা নিলাম, নিচের কোনটি অ্যাসিড হিসেবে কাজ করে? কোনটি অ্যাসিড হিসেবে কাজ করে? তাহলে তোমাকে অপশনে দেওয়া আছে 1 নম্বর অপশন FeCl3, 2 নম্বর অপশন দেওয়া আছে SF6, তারপর হচ্ছে 3 নম্বর অপশন দেওয়া আছে জ্যানন হেক্সাফ্লোরাইড ডাইফ্লোরাইড আর ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি অ্যাসিড হিসেবে কাজ করে? আরেকটা কোয়েশ্চেন নেই, জায়গা আছে যেহেতু। নিম্নের কোনটি লুইস অ্যাসিড নয়? নিম্নের কোনটি লুইস অ্যাসিড নয়? লুইস অ্যাসিড বললেই ভাইয়া ইলেকট্রন গ্রহীতা, লুইস অ্যাসিড নয়। তাহলে 1 নম্বর অপশনে তারা দিয়ে রাখছে কপার 2+, 2 নম্বর অপশনে দেওয়া আছে, এইটা একটা দারুণ একটা কোয়েশ্চেন, SO3, 3 নম্বর অপশনে দেওয়া আছে BF3, 4 নম্বর অপশনে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা, এখন সব কোয়েশ্চেনগুলো কোথায় আছে? প্রথমটা আছে JU 17-18, এটা JU-তে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে 17-18তে আসছে, 17-18তে আসছে। আর এই যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে RU-তে, RU কোয়ালিটি 18-19 আসছে, এটা হচ্ছে RU ক 18-19। RU কোয়েশ্চেন কিন্তু মোটামুটি হার্ডই হয়। আচ্ছা,
সো কোনটি অ্যাসিড হিসেবে কাজ করে, কোনটি অ্যাসিড হিসেবে কাজ করে? দেখো এখানে হচ্ছে যেহেতু আমার প্রোটন দেওয়া নাই তার মানে ব্রঞ্জ স্টারে যাবে না, যেহেতু এখানে জলীয় দ্রবণ দেওয়া নাই আরএনএসে যাবে না, তাহলে বাকি আছে লুইস। লুইসে আমরা দুইটা কন্ডিশন বলছিলাম, অ্যাসিড যদি হতে চাই তাহলে তাকে অষ্টক অপূর্ণ হতে হবে, না হয় ডি ব্লক ফাঁকা থাকতে হবে। সো আইএসএফ 6 তার মানে 6 6 12 অষ্টক অপূর্ণ নাই এবং সে কিন্তু ডি ব্লকের ইলেকট্রনগুলোও সে নিছে, তাহলে 6 6 12 হয়ে যাচ্ছে, অষ্টক অপূর্ণ নাই, তাহলে সেটা লুইস অ্যাসিড হবে না। 8 এর 2 10, জেরনে ব্যারিসেল তো 8টা আর 2টা শেয়ার করছে তার মানে 10, 8 চেয়ে বেশি আছে। ক্যালসিয়াম ফ্লোরাইড ব্যারিসেল আছে 2টা এবং 2টা সে শেয়ার করছে, ঠিক আছে। তাহলে এটা আমরা জেনে নিলাম, তাহলে 2 দিয়ে 4। তাহলে ডি ব্লক অপূর্ণের কথা যদি আমরা বলি, তুমি বলতে পারো যে ভাইয়া এইখানে তো 2 দিয়ে 4 8-এর চেয়ে কম আছে, তাহলে এটা কেন আমার লুইস অ্যাসিড হবে না? কেন হবে না ভাইয়া? দেখো 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের গুলো সাধারণত লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না, তাদের ধাতব ধর্ম বেশি হওয়ার কারণে ইলেকট্রন ত্যাগে আগ্রহী, ইলেকট্রন গ্রহীতা হিসেবে তারা কাজ করতে চায় না। সো এখানে যদি আমরা দেখি FeCl3 এর ক্ষেত্রে, FeCl3 এর ক্ষেত্রে আমরা জানি Fe এর ক্ষেত্রে হচ্ছে 3d6 4s2 ছিল, তাহলে FeCl3 যখন হচ্ছে তার মানে 3d5 4s0 হয়ে গেছে, তার মানে হচ্ছে কি এখানে কি আছে, এখানে কি আছে ভাইয়া? ডি ব্লক অপূর্ণ আছে, তার মানে FeCl3 হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তাহলে প্রথম কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে গেল। এখানে কেন এটাকে নিলাম না, আমরা আবারও বলতেছি 1 এবং 2 নম্বর গ্রুপ ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে না, ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, নিম্নের কোনটি লুইস অ্যাসিড নয়? এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন। লুইস অ্যাসিড হওয়ার জন্য তাকে হচ্ছে 1 জোড়া ইলেকট্রন গ্রহণ করতে হবে। কত জোড়া ইলেকট্রন ভাইয়া? 1 জোড়া ইলেকট্রন গ্রহণের সামর্থ্য থাকতে হবে, তাহলে তাকে আমরা লুইস অ্যাসিড বলবো। সো এখানে হচ্ছে আমরা যদি দেখি এটাতে আমরা বলছি এটাতে ডি ব্লক খালি আছে, তার মানে এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। কপার 2+ এর জন্য কয়টা ইলেকট্রন নিতে পারে? 1 জোড়া ইলেকট্রন। 1 জোড়া ইলেকট্রন নিলেই তো সে কপার 2+, যদি 2টা ইলেকট্রন নেয় তাহলে তো কপার নিরপেক্ষ হয়ে যাবে, তার মানে 1 জোড়া ইলেকট্রন নেওয়ার সামর্থ্য আছে, তার মানে কপার 2+ লুইস অ্যাসিড। BF3 3+3 অষ্টক অপূর্ণ = 6 <8 অষ্টক অপূর্ণ লুইস অ্যাসিড। কিন্তু ভাইয়া অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে তুমি দেখো অ্যালুমিনিয়াম 3+ যদি হয় তাহলে ভাইয়া অ্যালুমিনিয়াম 3+ কে 1 জোড়া ইলেকট্রন নেবে নাকি 3টা ইলেকট্রন নেবে? 1 জোড়া ইলেকট্রন কিন্তু সে নিতে পারবে না, তার জন্য দরকার হচ্ছে 3টা ইলেকট্রন। দ্যাট মিনস হচ্ছে এটা আমার লুইস অ্যাসিড হবে না। সো দারুণ একটা কোয়েশ্চেন আমরা সলভ করলাম যে কোনটা লুইস অ্যাসিড হবে না। আমরা আরও কিছু কোয়েশ্চেন নেই, তাহলে আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলা হচ্ছে কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি লুইস অ্যাসিড? নিচের কোনটি লুইস অ্যাসিড? আচ্ছা, এ নম্বর অপশনে দেওয়া আছে HNO3, তারপরে দেওয়া আছে H2SO4, তারপরে দেওয়া আছে LCl3, তারপরে দেওয়া আছে NH3। ওকে, এটা আমরা নিলাম, তাহলে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমরা নিই। HNO3, BF3, NaCl, LCl3 আর হচ্ছে C2H5O C2H5। তাহলে বলা হচ্ছে এখানে লুইস অম্ল কোনগুলা? লুইস অম্ল বের করার জন্য আমি অপশন আর তুলতেছি না, লুইস অম্ল কোনগুলো? ওকে, সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কোথায় আছে, সেটা হচ্ছে DU 17-18-তে আছে। DU 17-18 কোয়েশ্চেন। আরও আমাদের কোন কোন ভার্সিটিতে আছে? JNU-তে আছে, JNU-তে এটা আছে, JNU-তে সেম, JNU-তে আসছে হচ্ছে 9-10-এ, এটা হচ্ছে 9-10-এর কোয়েশ্চেন, 9-10-এ। আর এই যে কোয়েশ্চেনটা, এটা দারুণ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে CU-তে 14-15-তে। এই যে এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে CU-তে আছে 14-15-তে। দারুণ একটা কোয়েশ্চেন। আচ্ছা, এখন বলা হচ্ছে নিচের কোনটি লুইস অ্যাসিড? এটা তো হবে না কারণ প্রোটন আছে, এটা তো আমার যাবে না, এটাও আমার যাবে না কারণ প্রোটন আছে। NH3 তো ক্ষার, এটা আমরা জানি, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে লুইস অ্যাসিড, তাই না? কারণ 3+3 = 6 <8, তার মানে 8-এর চেয়ে কম আছে। সো লুইস অ্যাসিড হওয়ার জন্য দুইটা কন্ডিশন লাগবে, 1 8-এর চেয়ে কম হতে হবে, ডি ব্লক ফাঁকা থাকতে হবে। সো এটা আমার হয়ে গেল 1 নম্বর। HNO3 এটা তো আমার হচ্ছে না, BF3 এটা লুইস অ্যাসিড, NaCl তো হবে না, গ্রুপ 1 2 হবে না, এটা আমার লুইস অ্যাসিড। তার মানে এই দুইটা BF3 আর এটা। আর তুমি বলতে পারো এটা কেন হবে না? এটা তো মুক্ত জোড় আছে, ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে, সো এটা ক্ষার হবে, সো এটা লুইস অ্যাসিড হবে না। সো চাইছে তো লুইস অম্ল। ক্লিয়ার? তাহলে এটাও আমরা জেনে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা আর কিছু নিয়ে কাজ করি, আরও কোয়েশ্চেন আমরা সলভ করি। তাহলে কোয়েশ্চেনগুলো
বলা হচ্ছে, আমি অপশন তুলতেছি না, জাস্ট কোয়েশ্চেনটা আলোচনা করতেছি। বলা হচ্ছে SO4 2 মাইনাস এবং PO4 3 মাইনাস, PO4 3 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? অনুবন্ধী অ্যাসিড, এটা কোয়েশ্চেনটা হচ্ছে সাস্টের 12-13-তে। যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করবা তখন হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখবা, অপশনগুলো দেখবা। এটার অপশন লাগবে Cl মাইনাস H2। তাহলে দুইটাকে আমরা অ্যানালাইসিস করি। দেখো বলা হচ্ছে এটার অনুবন্ধী কোনটা, তাহলে এটার অনুবন্ধী হওয়ার জন্য এখান থেকে তো আর H নাই, সো H আমাকে অ্যাড করতে হবে, কারণ অনুবন্ধী হওয়ার জন্য একটা H এর পার্থক্য থাকতে হবে। তাহলে এটার H যদি অ্যাড করি তাহলে কী হবে? HSO4 মাইনাস। তাহলে এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা? অ্যাসিডে হাইড্রোজেন বেশি থাকে, তাহলে এই দুইটার মধ্যে হাইড্রোজেন কোনটাতে বেশি আছে? এটাতে বেশি আছে, তার মানে এটা কি হবে? অ্যাসিড হবে। আর এটা কি? এটা তো বুঝতেই পারতেছো এটা কি, তাহলে ক্ষার। তাহলে বলা হচ্ছে এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা? একটা H যোগ করে দিলে হলো। তাহলে সেম কেস এটাতে যদি আমি একটা যোগ করে দিই তাহলে HPO4 2 মাইনাস হবে। তাহলে H বেশি, তার মানে হচ্ছে কি অ্যাসিড, আর এটা হচ্ছে কি ক্ষার। নিচের কোনটি লুইস অ্যাসিড? দেখো NH3 এক জোড়া ইলেকট্রন আছে, ইলেকট্রন দাতা, তার মানে সে ক্ষার, সেটা হচ্ছে না। Cl মাইনাস ইলেকট্রন দাতা, তার মানে সেও হচ্ছে না। H2 এক জোড়া ইলেকট্রন আছে, তার মানে মুক্ত জোড়া আছে, তার মানে সেও কি ইলেকট্রন দাতা, সেও হচ্ছে না। তাহলে বাকি আছে H প্লাস। তুমি বলতে পারো H প্লাস ভাইয়া কেন লুইস অ্যাসিড হচ্ছে? কারণ H প্লাস তার দ্বিত্ব পূরণ করার জন্য কয়টা ইলেকট্রন নিতে পারে? হাইড্রোজেনের বাইরে ছিল কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। তার মানে সে দ্বিত্ব পূরণ করার জন্য দুইটা ইলেকট্রন নিতে পারে। আর যারা দুইটা ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন নিতে পারে যারা, তাদেরকে আমরা কি বলি? লুইস অ্যাসিড বলি। দারুণ দারুণ কোয়েশ্চেন, এত অসাধারণ কোয়েশ্চেন। পরীক্ষা হলে হঠাৎ করে কোয়েশ্চেনগুলো দেখলে মাথা ঘুরাই যাবে, কিন্তু কনসেপ্ট ভাইয়া ক্লিয়ার যদি থাকে তাহলে তুমি চিন্তা ভাবনা করে আনসারগুলো করতে পারবা। আমরা আরেকটা নিই। বলা হচ্ছে HSO4, আচ্ছা আগের দুইটা কোয়েশ্চেন কিসে ছিল? সাস্টে ছিল, আমরা বলছি সাস্টে ছিল, আর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ছিল। আচ্ছা HSO4 মাইনাসের অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার ছিল, সরি, তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে সে PUST এবং কুমিল 17-18 আসছে, এখন তো এগুলো গুচ্ছতে চলে গেছে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন নিই আমরা। HCl প্লাস হচ্ছে H2O, H3O প্লাস এবং হচ্ছে Cl মাইনাস। জানতে চাইছে অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, অনুবন্ধী অম্ল আর ক্ষারক যুগল। আচ্ছা তো HSO4 মাইনাসের অনুবন্ধী, এটা কোথায় আসছে? এটা হচ্ছে আমরা CU-তে 16-17 এবং IU-তে হচ্ছে 16-17, CU-তে 16-17 আর হচ্ছে IU-তে ইসলামিক ইউনিভার্সিটিতে 16-17, এটা। সো এটার অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে। ক্ষারকে তো আমার কি আছে? ক্ষারকে তো H কম থাকে, তাহলে এখান থেকে একটা H কমাই দাও, তাহলে SO4 2 মাইনাস, তাহলে অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা। HCl H2, তাহলে এটা জানতে চাইছে অনুবন্ধী অম্ল এবং ক্ষারক যুগল, অনুবন্ধী অম্ল আর হচ্ছে ক্ষারক, তাহলে এই দুটার মধ্যে অম্ল কোনটা? তাহলে বুঝতেই পারতেছো এটা কি অম্ল, তাহলে এটার ক্ষার কোনটা? এটার ক্ষার হচ্ছে এটা, এটাতে একটা H কম, তাহলে কি হবে? HCl এবং হচ্ছে Cl মাইনাস। দারুণ কোয়েশ্চেন। সো এটা আমরা সলভ করে ফেললাম, কি দারুণ কি দারুণ, আমরা হচ্ছে সলভ করে ফেললাম। আচ্ছা সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। বলা হচ্ছে যে প্রশমন বিক্রিয়াটিতে আরেনিয়াস সূত্র অনুসৃত হয়েছে, মানে যেটা আরএনএস সূত্র মানছে। এক নম্বর অপশনে দেওয়া আছে NH3 প্লাস হচ্ছে HCl, তাহলে NH4Cl, তারপর দেওয়া আছে CaO প্লাস হচ্ছে CO2 ক্যালসিয়াম কার্বনেট, NH4OH প্লাস হচ্ছে HCl,
NH4Cl প্লাস হচ্ছে NH4Cl প্লাস হচ্ছে H2 দেওয়া আছে FeO প্লাস হচ্ছে ACl FeCl2 প্লাস হচ্ছে H2। আচ্ছা, আরএনএস করার জন্য কি লাগবে? H প্লাস লাগবে আর হচ্ছে কি OH মাইনাস লাগবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কোথায়? এটা হচ্ছে বুয়েটের কোয়েশ্চেন, বুয়েটের 13-14 কোয়েশ্চেন, দারুণ একটা কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো যে প্রথম বিক্রিয়াটি আরএনএস সূত্র অনুসরণ করে, তাহলে আরএনএস সূত্র অনুসরণ করার জন্য আমাদের কি লাগবে? H প্লাস লাগবে আর হচ্ছে OH মাইনাস লাগবে। এখানে তো H প্লাস আছে কিন্তু OH মাইনাস নাই, তার মানে এটা হবে না। এখানে H প্লাসও নাই, OH মাইনাসও নাই। এখানে H প্লাস আছে, OH মাইনাস আছে, তার মানে এটাই হবে। এটা তো আমার হচ্ছে না, কারণ OH মাইনাস নাই, সো এটা আমার হবে না। H প্লাস আছে কিন্তু OH মাইনাস নাই। সো আরএনএস সূত্র অনুসরণ করার জন্য আমার OH মাইনাস অবশ্যই লাগবে। তাহলে এটাও আমরা জেনে নিলাম। দারুণ একটা কোয়েশ্চেন ছিল, বুয়েটের কোয়েশ্চেন, বুঝেই তো, কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো আমরা এটা জেনে নিলাম। আর কোনো কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি কি না? আর কোয়েশ্চেন আছে? আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনে 13-14-তে আসছিল, কোনটি সঠিক? আচ্ছা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 13-14 কোয়েশ্চেন। এটাতে বলা হচ্ছে তীব্র অ্যাসিডের অনুমতি হার, তীব্র অ্যাসিডের অনুমতি হার তীব্র। 2 নম্বর বলা আছে তীব্র অ্যাসিডের অনুমতি হার দুর্বল, 3 নম্বর অপশনে বলা আছে তীব্র অ্যাসিডের অনুমতি অ্যাসিড তীব্র। 4 নম্বর অপশনে বলা আছে তীব্র অ্যাসিডের অনুমতি অ্যাসিড দুর্বল। তাহলে এখন দেখো, অ্যাসিড অনুমতি যদি হতে চায় তার বিপরীত ক্যারেক্টার লাগবে। তাহলে অ্যাসিডের সাথে কার সম্পর্ক থাকবে? ক্ষারের সম্পর্ক থাকবে। তাহলে অ্যাসিডের সম্পর্ক থাকবে না, তার মানে 3 নম্বর আর 4 নম্বর অপশন আগেই বাদ চলে গেল। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে দুর্বল নাকি তীব্র। তাহলে তীব্র অ্যাসিডের অনুমতি ক্ষার, অ্যাসিড যদি তীব্র হয় তার অনুমতি মানে তার থেকে যেটা জন্ম নিছে সেটা অবশ্যই দুর্বল হবে, ঠিক আছে। অ্যাসিড যদি তীব্র হয় তার থেকে যেটা জন্ম নেবে সেটা কি হবে? দুর্বল হবে। তাহলে তীব্র অ্যাসিডের অনুমতি ক্ষার সবসময় কি হবে? দুর্বল হবে। তার মানে আনসার হবে কি 2 নম্বর। তাহলে এখানে দেখো আমরা চেষ্টা করছি যে এখানে হচ্ছে তোমার আরএনিয়াস, তারপর হচ্ছে ব্রনস্টেড এবং লুইসের যে কোয়েশ্চেনগুলো তোমার এসে থাকে, যে কোয়েশ্চেনগুলো তুমি প্রবলেম ফেস করতে পারো, সেই কোয়েশ্চেনগুলোকে দেখানোর জন্য আমরা মোটামুটি 7-8টা কোয়েশ্চেন কিন্তু সলভ করে ফেলছি। এবং টপিক কিন্তু একটাই টপিক, আরএনিয়াস, ব্রনস্টেড আর হচ্ছে কি অ্যাসিড ক্ষার তত্ত্ব যেটা, এবং লুইসের 3টা মতবাদকে একসাথে করে কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায় সেটা কিন্তু আমরা A to Z দেখে ফেলছি। তো আশা রাখি এখানে আর কোনো প্রবলেম থাকবে না। সো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে একটু শেয়ার করা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করা। এখানে ভিডিওগুলো করা হয় তোমাদের অ্যাডমিশনের সুবিধার জন্য। তোমরা যখনই অ্যাডমিশন দাও, এই বছর অ্যাডমিশন দাও, পরের বছর, যতদিন তোমরা হচ্ছে এই অ্যাসিড ক্ষার তত্ত্ব পড়বা, এই ভিডিওগুলো তোমার হচ্ছে কাজে লাগবে। সো সবাই ভালো থাকো এবং শুভকামনা থাকলো তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য, এবং সুস্থ থাকো সবাই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখো। আল্লাহ হাফেজ, শুভকামনা রইল।